জীবনে এমন কিছু অভিজ্ঞতা অর্জন করেছি যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আজ সেই গল্পই আপনাদের বলবো। অনেকদিন আগে কলকাতা থেকে রাতের ট্রেন ধরে শিলিগুড়ি যাচ্ছিলাম। শিলিগুড়িতে আমাদের পৈতৃক বাড়ি, দাদু এখনো সেখানেই থাকেন। ওখানে একটা জমি নিয়ে অনেক দিন ধরেই আমাদের একটা কেস খামারি চলছে। দাদুর অন্য ভাইয়েরা তাদের নামে জমির নকল কাগজপত্র বার করেছে, তাই দাদু আমাকে ডেকে পাঠিয়েছেন। পরশু আবার কোর্টে কী সব কাজ আছে, কে জানে কি হবে, জমিটা কি আদৌ পাওয়া যাবে। চিতপুর স্টেশনে ট্রেনের সিটে বসে এইসব নিয়েই চিন্তা করছিলাম। ট্রেনের কামরায় তেমন লোকজন ছিল না। কোত্থেকে একটা তান্ত্রিক গোছের লোক এসে আমার সামনের সিটে বসে আমাকে বলল, জমিটার কথা ভাবছো তো? চিন্তা করো না, ওই জমি তোমরাই পাবে। আমি অবাক হলাম, কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। লোকটা জানলো কি করে? মনে মনে ভাবলাম নিশ্চয়ই কারোর কাছ থেকে জেনেছে ব্যাপারটা। এখন আমাকে ভুজুং ভাজুং দিয়ে কিছু হাতানোর ফোন দিয়ে এটেছে। তোমার দাদু তোমাকে ডেকে পাঠিয়েছে, তাই তো? বললাম, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? ও আমি বুঝতে পারি। ওসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না। কথাটা শুনে লোকটা মৃদু হেসে বলল, সে তুমি অবিশ্বাস করতেই পারো, কিন্তু আমার কিছু কর্তব্য আছে। কেউ চোখের সামনে বিপদে পড়লে তার উপকার না করে আমি থাকতে পারি না। খানিক পর ট্রেনটা চলতে শুরু করল। আমিও আর লোকটার দিকে আমল দিলাম না। সিটে বসে জানালার বাইরে রাতের অন্ধকার দেখছিলাম। তারা ভরা আকাশ আর দূরের মাঠ যেন এক অদ্ভুত মায়া রচনা করেছে। কিছুক্ষণ পর ক্লান্তিতে আমার ঘুম এসে গেল। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। হঠাৎ একটা বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। চারিদিকে তাকালাম। ট্রেনটা চলছিল, কিন্তু ভেতরের পরিবেশ কেমন যেন অস্বাভাবিক লাগছিল। পুরো কামরাটাই আমি একা। প্রথমে ভাবলাম হয়তো ভুল দেখছি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কাউকে দেখতে পেলাম না, এমনকি টিকিট চেকার কেউ না। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। বাইরের দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। চাঁদের আলোয় ধোঁয়াশার মতো একটা আবরণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। মাঠের বদলে একটা একঘেয়ে ধূসর মরুভূমির মতন দেখাচ্ছে। এ কোথায় যাচ্ছি আমি? নিজেকে প্রশ্ন করলাম। এমন সময় ট্রেনের ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তুমি এখনো নামোনি কেন? কণ্ঠটা স্থির এবং মার্জিত।
যেন খুব কাছ থেকে কেউ কথা বলছে। আমি ভয় আর কৌতূহলে পেছনে ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। আমি অনুভব করলাম বাতাস ভারী হয়ে আসছে। ট্রেনের বাতিগুলো টপটপ করতে শুরু করলো। একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম, যেন অনেকে মিলে ট্রেনের ভেতরে নখ দিয়ে জোরে জোরে আঁচড় কাটছে। কতক্ষণ এমন চললো জানি না। একসময় হঠাৎ করেই সেই তান্ত্রিক লোকটাকে দেখতে পেলাম। ট্রেনের কামরার শেষ প্রান্তে নিঃশব্দে বসে আছে সে। তার মুখে একটা অদ্ভুত হাসি। তোমাকে এখানেই নামতে হবে, এই ট্রেন আর তোমার গন্তব্যে যাবে না। আপনি কে আর কি বলতে চাইছেন? লোকটা কোনো উত্তর দিল না। তার চোখ দুটো যেন কিসের এক শূন্যতায় ভরা। দেখলাম সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই লোকটা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তারপর এক মুহূর্তের জন্য পেছনে তাকিয়ে বলল, আমার একটা কাজ আছে, এক্ষুনি যেতে হবে। বলেই সে অন্ধকারে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ল। আমি হতবাক হয়ে বসে পড়লাম। পর মুহূর্তেই ট্রেনের সব বাতি নিভে গেল। ট্রেনের ভেতরে শুরু হলো এক ভয়ঙ্কর আওয়াজ, আঁচড়, চিৎকার আর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে কারা যেন। আমি বুঝতে পারলাম আমার সাথে এমন কিছু হতে চলেছে যা আমার প্রাণও কেড়ে নিতে পারে। কতক্ষণ এমন চললো জানি না। একটা সময় ট্রেনের শব্দটা ধীরে ধীরে থেমে গেল। জানালার বাইরে তাকিয়ে দেখলাম ট্রেনটা একটা স্টেশনে এসে থেমেছে। স্টেশনটার কোনো নাম ফলক নেই। স্টেশনের বাইরেই দেখলাম একটা হোটেল। মিনিট 10 পর সেই হোটেল থেকে একজন লোক এসে বলল, তা মশাই, এই ফাঁকা ট্রেনে রাতটা কাটিয়ে দেবেন নাকি? না, মানে বলছিলাম যে সামনে তো লাইনের উপরে তার ছিঁড়ে পড়েছে, সকালের আগে গাড়ি ছাড়বে না। তা আপনি যদি চান রাতটা আমার হোটেলে বিশ্রাম করতে পারেন। দক্ষিণা খুবই সামান্য মাত্র, এই থাকা খাওয়া দিয়ে মাত্র 50 টাকা। আমি ঘড়ি দেখলাম, 10:30 বাজে। সত্যি তো, সকাল হতে এখনো অনেক দেরি। এতক্ষণ এখানে একা একা বসে থাকা বোকামিই হবে। তাছাড়া তান্ত্রিকের ওই আকস্মিক ঘটনাটা আমার মনের ভেতর একটা আতঙ্ক সৃষ্টি করেছে। বললাম, ঠিক আছে, চলুন। লোকটার সাথে হোটেলে গিয়ে উঠলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। শুতে যাব ঠিক তখনই পাশের ঘর থেকে একটা শব্দ ভেসে এলো। কি একটা যেন ঠোকাঠুকি হচ্ছে। আমি কৌতূহল সামলাতে না পেরে পাশের ঘরে উঁকি মারতেই দেখলাম কতকগুলি কঙ্কাল একে অপরের সঙ্গে মারামারি করছে। তাদের হাড়ের ঠোকাঠুকিতে বিকট শব্দটা তৈরি হচ্ছে। আমি দৌড়ে পালিয়ে আসলাম ট্রেনের কামরায়, কিন্তু সেখানে অপেক্ষা করছিল আরেক বিপদ। একটু আগেই যে লোকটা আমার চোখের সামনে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ল, সে বসে আছে আমার সামনে। আমি সেখান থেকেও পালানোর চেষ্টা করতেই লোকটা খপ করে আমার হাতটা চেপে ধরল। আরে ভয় নেই, ভয় নেই, বসো। তুমি এতক্ষণ ধরে যা দেখলে সব ভুল দেখেছ। মানে আমি তোমাকে দেখিয়েছি, তাই তুমি দেখেছ। মানে?
নিজের কানে যা শুনলাম আর চোখে যা দেখলাম সে সব কিছু ভুল। হ্যাঁ, ভুল। আচ্ছা, তুমি তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছ কখনো? হ্যাঁ, শুনেছি। সে তো অনেকেই শুনে থাকবে। তার কিছু অলৌকিক ক্ষমতা আছে, জানো বোধ হয়। অন্যের আসন্ন বিপদ তিনি আগে থেকে টের পেয়ে যান। কিছুটা ওই রকম ভাবেই তোমার বিপদের কথাটা আমি জানতে পারি এবং তোমাকে সাহায্য করতে আসি। তুমি ভাবলে আমি বোধহয় ঠক জোচ্চোর, তাই এই নিম্ন শ্রেণীর একটা ভেলকি দেখালাম তোমাকে। যাকে ছাড়ো, দেখি চোখটা বন্ধ করো তো। আমি মন্ত্রমুগ্ধের মতো চোখ বন্ধ করলাম। লোকটা আমার কপালের মাঝখানে তার ডান হাতের বুড়ো আঙুলটা ঠেকিয়ে কি সব আওড়াতে লাগলেন। আশা করি তোমার বিপদ কেটে যাবে। এবার চোখ খোলো। আমি চোখ খুলে দেখলাম কোথায় সেই অচেনা স্টেশন, কোথায় সেই পাঁচকড়িদের হোটেল। ট্রেনটা এখনো চিতপুর স্টেশনেই দাঁড়িয়ে আছে, ছাড়তে এখনো 10 মিনিট। আমার মাথাটা কেমন যেন তালগোল পাকিয়ে গেল। লোকটার দিকে তাকিয়ে দেখলাম তার মুখে এখনো সেই মৃদু হাসিটা লেগে আছে। শিলিগুড়িতে গিয়ে মুকুদ্দমার দিন এক অদ্ভুত কাণ্ড ঘটল। আমার দাদুর ভাইয়েরা যেসব নকল দলিল তৈরি করিয়েছিল, শুনলাম সেগুলো নাকি কিভাবে আগুন লেগে সব পুড়ে গেছে। তাই সেদিন মুকুদ্দমায় আমরাই জিতলাম।